ক্লাস 11 চ্যাপ্টার 1 পার্ট 2। ভয় নেই, আগের দিন কিন্তু আমরা ক্লাস 11 এর চ্যাপ্টার 1 এর প্রথম পোর্শন অর্থাৎ যেটাকে আমরা বলি ল অফ কেমিক্যাল কম্বিনেশন বা রাসায়নিক সংযোগ সূত্র, তার প্রথম পোর্শনটা পড়েছিলাম অর্থাৎ ভর ও শক্তির তুল্যতা সূত্র। তো আজকে আমরা তার সেকেন্ড লটা অর্থাৎ স্থির অনুপাত সূত্র বা ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, এটার সম্পর্কে তোমাদের সবার সঙ্গে ডিসকাস করব। তাই খাতা পেন নিয়ে বসে পড়ো আর লেখালেখি শুরু করে দাও। আর হ্যাঁ, যারা আমাকে চেনো না তাদের জন্য বলছি, আমার নাম দেবজ্যোতি গাঙ্গুলি, তোমরা দেখছো দ্য কনফিউজড কেমিস্ট। তো লেটস স্টার্ট। চলো দেখে নিই আমরা কিভাবে সেকেন্ড লটাকে আমরা তোমাদের সবার সঙ্গে বিশ্লেষণ করতে পারি বা অ্যানালাইজ করতে পারি। তো দেখে নিই সেকেন্ড লটা কোন সায়েন্টিস্ট আমাদের সবার সামনে নিয়ে এসেছিলেন বা প্রস্তাব দিয়েছিলেন। তার নাম হচ্ছে সায়েন্টিস্ট প্রাউস্ট। কোন সালে? 1799, অনেক বছর আগে, 400 বছর আগে কিন্তু এই সমস্ত ঘটনাগুলো ঘটানো হয়েছিল। তো কি বলছেন? বলছেন কোন নির্দিষ্ট যৌগকে যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, আমরা একটা কম্পাউন্ডকে যেভাবেই তৈরি করি না কেন অথবা যে উৎস দেখেই তাকে সংগ্রহ করা হোক না কেন, আমি যে কোনো জায়গা থেকেই তাকে নিয়ে আসি না কেন, যৌগটির মধ্যে সর্বদা একই উপাদান মৌল বর্তমান থাকে এবং তাদের ভরের অনুপাত সর্বদা স্থির থাকে। আবার এত বড় একটা বিবৃতি মাথায় কিন্তু ঢুকতে খুব প্রবলেম হয় স্টুডেন্টদের, যে কি বলতে চাইছে ব্যাপারটা বাংলা লেখা আছে তবুও কিন্তু বুঝতে পারছি না। চলো ব্যাপারটাকে মাঝখান থেকে ভেঙে সবার সামনে নিয়ে আসা যাক। চলো, তো বলছে কোন নির্দিষ্ট যৌগকে যেভাবেই প্রস্তুত করা হোক না কেন, মানে আমি যে কোনো ভাবেই আমি ওয়াটারকে 10 রকম ভাবে তৈরি করতে পারি। এক, আমি জানি হাইড্রোজেন প্লাস অক্সিজেন ইকুয়াল টু ওয়াটার, এটা একটা হতে পারে। আবার অন্যান্য অনেক ভাবে কিন্তু আমরা ওয়াটারকে প্রস্তুত করতে পারি, যেমন NaOH প্লাস HCl ইকুয়াল টু NaCl প্লাস H2O। তাহলে ওয়াটার বা H2O মলিকিউলটা কিন্তু এভাবেও তৈরি করতে পারলাম। তাহলে ওয়াটার তৈরি করার কিন্তু হাজার একখানা লক্ষ লক্ষ প্রসেস আছে। তাই বলছি আমি যে কোনো ভাবেই ওয়াটারকে তৈরি করি না কেন, আমি জাস্ট এখানে এক্সাম্পল হিসেবে ওয়াটার বললাম, অন্য কিছুও হতে পারে। আবার বলছি ওয়াটারকে আমি যে কোনো ভাবে প্রস্তুত করি না কেন অথবা ওয়াটার বা ওই পদার্থটা বা ওই মৌলটাকে যে কোনো জায়গা থেকেই নিয়ে আসি না কেন, ধরো তোমার বাড়ির কলের জল, আমার বাড়ির কলের জল, ঝর্ণার জল, পুকুরের জল, সমুদ্রের জল, যেখানেই যাও না কেন ওয়াটার বা H2O তার মধ্যে কি থাকবে সবসময় আমরা জানবো হাইড্রোজেন আর অক্সিজেন। তা বলছে যেখান থেকেই তাদেরকে আমরা নিয়ে আসি না কেন, তার উৎসটা যেখানেই হোক না কেন, তার মধ্যে যারা যারা আছে তাদের একই উপাদান মৌল বর্তমান থাকে। অর্থাৎ তাদের মধ্যে ওয়াটারের মধ্যে তো আর নাইট্রোজেন চলে আসবে না, ওয়াটারের মধ্যে তো আর কার্বন চলে আসবে না, ওয়াটার মলিকিউল বা জলের অণুর মধ্যে কিন্তু কি থাকবে? জলই থাকবে। অর্থাৎ হাইড্রোজেন থাকবে এবং অক্সিজেন থাকবে, এবং তাদের কি তাদের একটা নির্দিষ্ট অনুপাতে তারা একজন একজনের সঙ্গে যুক্ত হবে। স্যার নির্দিষ্ট অনুপাত মানে হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা। আবার বলি হাইড্রোজেন দুটো অক্সিজেন একটা, দুটো হাইড্রোজেন একটা অক্সিজেন মিলিয়ে একটা করে জল তৈরি করবে। কখনোই একটা হাইড্রোজেন একটা অক্সিজেন আর একটা কার্বন মিলিয়ে জল এরকম কিন্তু জীবনে কোনোদিন হবে না। তাই অলওয়েজ বা সর্বদা এই অনুপাতটা কি থাকবে? স্থির থাকবে। আমি একটা এক্সাম্পল তোমাদের সঙ্গে নিয়ে আসছি, দেখে নাও। ধরো এই ওয়াটার তুমি এক জায়গা থেকে নিয়ে এসছো, আমি এক জায়গা থেকে নিয়ে এসছি। তো সেখানে ওয়াটারের হাইড্রোজেন আর অক্সিজেনের যদি রেশিও করি কত হবে? হাইড্রোজেন কটা আছে? দুটো। তাহলে এক একটা হাইড্রোজেনের ভর কত করে হয়? 1 করে হয়। তাহলে দুটোর জন্য কত হবে? 2 2। এক একটা অক্সিজেনের আণবিক ভর কত হয়? 16। তাহলে 2:16 মানে 1:8। তুমি এই জলটা আমার বাড়ি থেকে নিয়ে যাও, তোমার বাড়ি থেকে নিয়ে আসো, যে কোনো জায়গা থেকে নিয়ে আসো, যে জলটা নিয়ে আসবে কিনা সব জায়গাতেই কিন্তু জলের যে অনুপাত অর্থাৎ জলের মধ্যে যারা যারা জলটা যা জিনিস দিয়ে তৈরি তাদের অনুপাতটা অলওয়েজ কি হবে? 1:8। এর বাইরে কোনোদিন হতে পারে না বলে ধারণা ছিল একটা সময়। প্রাউস্ট যখন এই ব্যাপারটা নিয়ে এসেছিল আমাদের কাছে 1800 সাল, তখন কিন্তু সায়েন্সের অত ডেভেলপমেন্ট হয়নি। তো এইটা একটা মোটামুটি 95% কেসে কিন্তু এই লটা ঠিকঠাক।
কিন্তু এমন একটা জায়গা আছে যে জায়গাটায় কিন্তু আমরা দেখব যে এই লটা বা এই সূত্রটা কোথাও গিয়ে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে বা লিমিটেড হয়ে যাচ্ছে। কি সেই ব্যাপারটা, চলো তাহলে দেখে নিই। আশা করি এই অবধি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু করে দিতেই হবে। তো চলো আমরা দেখে নিই কি কি সীমাবদ্ধতা বা লিমিটেশন এই ল এর ক্ষেত্রে আমরা দেখতে পাই কোন কোন জায়গায়। তো আমি দুটো ওয়াটার লিখেছি। স্যার দুটো ওয়াটার একই জিনিস দুদিকে লিখেছেন, পার্থক্য করবেন কি করে? চলো তাহলে দেখে নিই কি বলতে চাইছে। দেখো এই যে ওয়াটারটা আমি নিয়েছি, এই ওয়াটারে অক্সিজেনের ভর আমি কত বলেছিলাম আগেরটাতে, আগে যখন বললাম কি বলেছিলাম 16 বলেছিলাম। তাহলে এখানে অক্সিজেনের আমি 16 বলছি। এইবার ধরো কেউ আমাকে জিজ্ঞাসা করলো স্যার অক্সিজেনের তো অনেক আইসোটোপ হতে পারে, যদি অনেক আইসোটোপ হয় তাহলে তিনটে আইসোটোপ হয়, অনেক মানে অনেক না, তিনটে আইসোটোপ হয়, অক্সিজেন 16, 17 আর 18। তো এবার যদি আমরা এমন একটা ওয়াটার মলিকিউল পেলাম যেটাতে কিনা 16 আইসোটোপ, যেটা মানে 99% কেসেই থাকে। এবার যদি তুমি এমন একটা জায়গা থেকে রেয়ার কোনো জায়গা থেকে জল তুলে আনো যেখানে কিনা ওয়াটারের যে অক্সিজেন সেই অক্সিজেনটা 18 আইসোটোপটা দিয়ে তৈরি, অর্থাৎ এখানে ওয়াটারের এই আইসোটোপটা আছে, সরি এখানে লিখলাম, এখানে অক্সিজেনের 18 আইসোটোপটা, অর্থাৎ এখানে অক্সিজেনের যে ভর সংখ্যা সেটা কত 18। 99.9% কেসেই কিন্তু অক্সিজেন 16ই হয়, কিন্তু জাস্ট কয়েকটা জায়গায় আমরা পেয়েছি কখনো কখনো যে অক্সিজেন 17 খুবই রেয়ার আর 18, এই দুটো আইসোটোপ কিন্তু হতে পারে। তাহলে যদি আমরা এই আইসোটোপটাকে নিয়ে কাজ করি তখন হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত হচ্ছে, এটাতে কত হচ্ছে বলো? আমরা একটু আগে দেখেছি H2O কত হয় 2:16, মানে 1:8, এটা তো ইউনিভার্সাল সব জায়গাতে। এবার যদি এইটার ক্ষেত্রে বলি তাহলে কত হবে, এখানে H2O কত হবে 2 আর 18 মানে হচ্ছে অক্সিজেন 18। এখানে 16 বলেছিলাম যেহেতু 16 আইসোটোপটা নিয়েছিলাম, 18 বলে 18 আইসোটোপ নিয়েছি, 2:18 মানে কত হবে 1:9। নাও দ্য থিং চেঞ্জেস। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে যে এখানে কিন্তু ওয়াটারের রেশিওটা 1:9 হয়ে গেল। তাহলে এতবার করে যে আমি বললাম যে যেখান থেকেই নিই না কেন জলটা সব জায়গাতেই 1:8 হবে, সেটা কিন্তু এখানে ভুল প্রমাণিত হলো। বুঝতে পারলে? তাহলে কি বলতে চাইছি যে কোথাও কোথাও কিন্তু যদি আইসোটোপের ক্ষেত্রে কিন্তু চেঞ্জেস আসতে পারে। তুমি একই কাজ কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ নিয়েও করতে পারো। আমরা এখানে এক ধরেছি হাইড্রোজেনকে, তুমি কিন্তু হাইড্রোজেনের ডয়টেরিয়াম বা ট্রিটিয়াম যে কোনো একটা আইসোটোপ ধরেও কিন্তু রেশিওটাকে চেঞ্জ করতে পারো। তাহলে আইসোটোপিক্যাল যদি চেঞ্জেস থাকে তাহলেই কিন্তু একমাত্র চেঞ্জ হওয়ার জায়গা এই লটার মধ্যে বা লিমিটেশন চলে আসতে পারে। তো আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছো, এটা একটা আমাদের এই ল এর সীমাবদ্ধতা বা ফ্ল বলতে পারি বা লিমিটেশন বলতে পারি। তো আশা করি এই পোর্শনটা তোমাদের বোঝা গেছে, ক্লিয়ার হয়েছে। তাহলে এই পোর্শন বা এই ল এর আমি কিন্তু বলেছিলাম প্রত্যেকটা ল একবার করে করাবো এবং তার রেসপেক্টিভ একটা করে অঙ্ক তোমাদের সঙ্গে আমি করিয়ে দেবো। খাতায় কিন্তু লেখা শুরু করো, বারবার বলছি বসে থাকলে হবে না, আমি জানি ফোনটা নিয়ে বসে আছো, কিচ্ছু হবে না, খাতায় লেখা শুরু করো, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটা নিয়ে তোমাদের সামনে চলে আসি। তো চলো আমরা অঙ্কটা করে নিই। অঙ্কটা কিন্তু খাতায় বারবার বলছি লিখো, কিন্তু না লিখলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? চলো অঙ্কটা দেখে নিই কি বলছে। ধাতব, ভালো করে পড়বে হ্যাঁ অঙ্কটা, ধাতব ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ায় প্রাপ্ত বিশুদ্ধ এমজিও যৌগের 10 গ্রাম পরিমাণে এমজি এর পরিমাণ, মানে ম্যাগনেসিয়ামের পরিমাণ 6 গ্রাম। তাহলে এমজি ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের বিক্রিয়ায় কি তৈরি হয়, ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হয় আমরা জানি। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যেটা তৈরি হয়েছে তার 10 গ্রাম পরিমাণের মধ্যে ম্যাগনেসিয়াম কত গ্রাম আছে 6 গ্রাম, মানে এমজি 2mg প্লাস O2, সেখান থেকে 2mgO। এই যে বিক্রিয়াটা আমি আগের দিন বলেছিলাম সেই বিক্রিয়াতে যে এমজিওটা পাওয়া যাচ্ছে, যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা পাওয়া যাচ্ছে তার পরিমাণ কত, তার পরিমাণ 10 গ্রাম, 10 গ্রাম। এবার এই 10 গ্রামের মধ্যে ম্যাগনেসিয়ামের পরিমাণ কত বলেছে 6 গ্রাম। তাহলে এর মধ্যে ম্যাগনেসিয়াম আছে 6 গ্রাম, টোটাল 10 গ্রাম, তার মধ্যে ম্যাগনেসিয়াম 6 গ্রাম। তাহলে অক্সিজেন কত গ্রাম থাকবে বাবা, অক্সিজেন থাকবে 10 - 6, তাহলে কত 4 গ্রাম।
টোটাল 10, তার মধ্যে ম্যাগনেসিয়াম 6, তাহলে বাকিটা কি হবে? অক্সিজেন থাকবে 6:4। তাহলে আমি যদি দেখে নিই এমজিওর মধ্যে ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের রেশিওটা কত বা অনুপাতটা কত হচ্ছে? 6:4, তাহলে 3:2। তাহলে প্রথম কম্পাউন্ডটা থেকে পেলাম এমজি আর ও এর রেশিও 3:2 হলো। এবার সেকেন্ড কি বলেছে দেখো, MgCO3 কে উত্তপ্ত করে যে প্রাপ্ত MgO পাওয়া যায়। আবার বলছি, MgCO3 তাকে উত্তপ্ত করলে কি হয়? MgO প্লাস CO2 পাওয়া যায়। ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি আমরা টেম্পারেচার দিয়ে হিট করি তাহলে কি হয়? সেটা ভেঙে গিয়ে MgO প্লাস CO2 উৎপন্ন করে। তাহলে এখান থেকে যে MgOটা তৈরি হচ্ছে সেখানে এই MgOর মধ্যে 8.5 গ্রাম পরিমাণে ম্যাগনেসিয়ামের পরিমাণ 5.1 গ্রাম, অর্থাৎ এই যে MgOটা পাচ্ছি এখানে এটা টোটাল পরিমাণ কত? 8.5 গ্রাম। ওকে, এই MgOটার মধ্যে ম্যাগনেসিয়াম কতটা আছে? ম্যাগনেসিয়াম আছে 5.1 গ্রাম। তাহলে অক্সিজেন কতটা থাকবে? 8.5 মাইনাস 5.1 কত হয়? 3.4 গ্রাম। তাহলে আবার আমরা দেখে নিচ্ছি Mg আর O এর রেশিও কত হচ্ছে। এখান থেকে ম্যাগনেসিয়াম 5.1, অক্সিজেন 3.4, 5.1:3.4, পয়েন্ট পয়েন্ট কেটে উড়ে যাচ্ছে, কি পড়ে থাকছে? 51:34। 17 নামটা পড়ো, 17 3 51, 17 2 34, তাহলে কত হচ্ছে? 3:2। তাহলে ভালো করে দেখো, প্রথম কম্পাউন্ডেও কিন্তু আমরা রেশিওটা পেয়েছিলাম 3:2। সেকেন্ড বার যখন কম্পাউন্ডটা বানালাম তখনও কিন্তু রেশিওটা বা অনুপাতটা 3:2। তার মানে আমরা যে কোনো ভাবেই ম্যাগনেসিয়াম অক্সাইডকে তৈরি করার চেষ্টা করি না কেন বা তৈরি করি না কেন, সব ক্ষেত্রেই ম্যাগনেসিয়াম আর অক্সিজেন তাদের যে অনুপাত, ভরের যে অনুপাত, সেটা কি হবে? অলওয়েজ স্থির বা সেটা কনস্ট্যান্ট, তার রেশিও 3:2। তাই জন্য এই লটাকে আমরা কি বলছি? স্থির অনুপাত। তাহলে এই পুরো ব্যাপারটা স্থির অনুপাত সূত্রকে সমর্থন করে। এর যে ফলাফলগুলো বা এর যে রেজাল্টটা স্থির অনুপাত সূত্রকে সমর্থন করে। বোঝা গেছে? যদি না বোঝা থাকে তুমি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করো। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাও কি কি প্রবলেম হচ্ছে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে তার সলিউশন তোমাদের কাছে নিয়ে চলে আসবো। আর এর পরবর্তী পার্ট অর্থাৎ গুণানুপাত সূত্র বা মিথুনুপাত সূত্র, যে কটা সূত্র আছে প্রত্যেকটার ভিডিও কিন্তু খুব খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসতে চলেছে। তাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু বিন্দুমাত্র ভুলবে না, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।